চলচ্চিত্রকে একটি দেশের সংস্কৃতি প্রকাশের একটি মাধ্যম হিসেবে মনে করা হয়। বাংলাদেশের চলচ্চিত্রের আগমনের একটি বিস্তৃত ইতিহাস আছে। বাংলাদেশের চলচ্চিত্র শুরুটা হয় মুখ ও মুখোশ চলচ্চিত্রের মাধ্যমে, যা মুক্তি পায় ৩রা আগস্ট ১৯৫৬ সালে। পরিচালনার দায়িত্ব ছিলেন প্রয়াত আব্দুল জব্বার খান। মুখ ও মুখোশ ছিল স্থানীয়ভাবে নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র। ছবিটি প্রথম প্রদর্শন হয় তৎকালীন মুকুল প্রেক্ষাগৃহে, যা কিনা বর্তমানে আজাদ প্রেক্ষাগৃহ নামে আমাদের কাছে পরিচিত। ছবিটি সে সময় ব্যবসায়িকভাবে দারুণ সফল হয়। এরপর একে একে অনেক চলচ্চিত্র মুক্তি পায় মুক্তিযুদ্ধের পরে। রাজ্জাক, ফারুক, সোহেল রানাদের মতো তারকাদের জন্য সিনেমা হলগুলোতে থাকতো অকল্পনীয় দর্শকের ভিড়। প্রায় ৫০ বছর চলচ্চিত্রের ইতিহাস থাকা সত্ত্বেও আমাদের চলচ্চিত্র এখন অস্তিত্ব সংকটে। কেন? এই প্রশ্ন শুধু আমাদের নয়, আমাদের সবার। এর উত্তর খুঁজতে গেলে বাংলা সিনেমার দুযুগ পিছনে তাকাতে হবে। ৯০-এর দশকে আমাদের চলচ্চিত্র পার করেছে বর্ণালী পর্দার সোনালী সময়। দর্শক ভিড়ে সিনেমা হলগুলোতে চলত রমরমা অবস্থা। জাফর ইকবাল, ইলিয়াস কাঞ্চন, সালমান শাহ, জসিম, নাইম, ওমর সানিদের মতো তারকাদের অভিনীত চলচ্চিত্র দর্শক উপভোগ করত। দেশে তখন নতুন নতুন হল প্রযোজকরা ব্যবসায় সফলতা পেতে থাকলো। একটি চলচ্চিত্র তৈরি করতে যে অর্থ ব্যয় হতো তা সহজেই জাফর ইকবাল, জসিম এবং সালমান শাহের মৃত্যু এবং তাদের স্থান পূরণে যথাযথ অভিনেতা না থাকার কারণে দর্শকদের হলে গিয়ে ছবি দেখার আগ্রহ হারিয়ে ফেলতে শুরু করলো। সাল ২০০০ শুরু হলো চলচ্চিত্রের আসল সর্বনাশ। চলচ্চিত্রে একটি অভিশাপ রূপ নিয়ে আসলো অশ্লীলতা। সেন্সর বোর্ড ছিল নামে মাত্র, মধ্যবিত্ত দর্শক হলো হল বিমুখ। সুস্থ ধারা চলচ্চিত্র সংখ্যা ক্রমান্বয়ে কমতে থাকলো। ভালো চলচ্চিত্রগুলো পাইরেসির কবলে পড়ে চলচ্চিত্র বাজার পড়ল ধসে। চলচ্চিত্রের দুরবস্থা বিষয়ে কথা বলতে আমরা গিয়েছিলাম নায়ক ও নিরাপদ সড়ক চাইয়ের আহ্বায়ক এবং সভাপতি ইলিয়াস কাঞ্চনের কাছে। এই দেশের মানুষ অশ্লীল ছবি বানাতে রাজি না। এখানে যখন অশ্লীল আসলো কেমনে, আমাদের ছবিগুলো আমরা যখন সুস্থ সুন্দর ছবি বানানো শুরু করলাম, তখন আমাদের ছবিগুলো পাইরেটেড হওয়া শুরু করলো। পাইরেসি বন্ধ করার জন্য আমরা সরকারের কাছে কত দিন দরবার, কত আন্দোলন, কত কিছু করলাম, কিন্তু কোনো সরকারই কখনোই আমাদের এই আন্দোলনকে, মানে আমাদের বিচার, রাইট বিচার, আমাদের ১ কোটি টাকা ১.৫ কোটি টাকা যে টাকা দিয়ে বানাই না কেন, সেই ছবিটা আমার দেখা গেছে যে শুক্রবার দিন ছবি রিলিজ হয়েছে, তার আগের সপ্তাহে ক্যাসেট বেরিয়ে গেছে। যে এই কাজগুলো হয়েছে, তাহলে সরকার কি ব্যবস্থা নিয়েছিল? চলচ্চিত্র প্রদর্শনী লাভজনক না হওয়ায় হল মালিকগণ হল বন্ধ করে দিয়ে সেখানে গড়া শুরু করলো মার্কেট ও বাণিজ্যিক স্থাপনা। এত বড় একটা ঐতিহ্যই তারা ধ্বংস করে দিচ্ছে, যেটার নাম হলো গুলিস্তান। গুলিস্তান এই সিনেমা হলের নামে একটা এলাকা পরিচিত হয়েছে, বাংলাদেশে একটা এলাকা পরিচিত হয়েছে। মানুষ গ্রাম থেকে যখন আসতো, কোথায় যাবেন? গুলিস্তান যাবে। এবং এমন কোনো মানুষ নাই যে গুলিস্তান চেনে না। সেই গুলিস্তান সিনেমা হলের সঙ্গে আরেকটা সিনেমা হল ছিল নাজ সিনেমা হল, তারপরে মুন সিনেমা হল যেটা ছিল, সেই মুন সিনেমা হল, তারপরে হলো গিয়া চিডং-এ হলো গিয়া দিনা। এভাবে আমাদের সিনেমা হলে সংখ্যা হ্রাস পেতে পেতে ৪০০-তে নেমে গেল। আগে যেখানে ছিল সারা দেশে প্রায় ১৪০০টি, যেখানে শুধু ঢাকাতে ছিল ৪০টিরও বেশি সিনেমা হল, এখন সেখানে ২০টি আছে কিনা তার সন্দেহ আছে। অনেক বিখ্যাত ও জনপ্রিয় অভিনেতা তাই এই অঙ্গন ছেড়ে চলে গেছেন।
আমি যদি নাম বলি আঁখি মিলন, আমি যদি নাম বলি নীতিবান, এই সমস্ত প্রডিউসাররা কিন্তু পরবর্তী সময় চলে গেছে। কারণ তারা যখন এই ছবিগুলো বানাইছে দেখা গেল তাদের ছবিগুলো পাইরেটেড হয়ে গেছে, এবং পাইরেটেড হওয়ার পরে ছবিটা আর চলে না। কারণ 10 টাকা 20 টাকা একটা সিডি এনে সবাই বসে যখন দেখতে পারবে, সিনেমা হলে কে যাবে সিনেমা দেখার জন্য? আর পাশাপাশি যেখানে সিনেমা হলের এই দুরবস্থা। তো এই সমস্ত স্যাটেলাইট চ্যানেলের যুগে মানুষ ঘরে বসে হিন্দি ও ইংরেজি চলচ্চিত্র উপভোগ করতে পারে। এইসব চলচ্চিত্রের মান অনেক উন্নত হয় এবং আমাদের চলচ্চিত্রের মান নিম্নমান বজায় থাকায় দর্শক প্রায় পুরোপুরি মুখ ফিরিয়ে নিয়েছে। ভারতীয় ছবিগুলোকে আমরা যেহেতু আজকাল মানে আমাদের ক্যাবল টিভি এবং এই চ্যানেলের মাধ্যমে আমরা ভারতীয় ছবিগুলো আমরা দেখতে পাই, দেখতে যখন পাই তখনই কিন্তু তারা একটা কম্পেয়ার করে যে ওদের ছবির গ্ল্যামার, ওদের ছবির মানে এই গ্ল্যামারটাই বিশেষ করে আর কি নিয়ে মানে কম্পেয়ার করে। কিন্তু একটা জিনিস বোঝা উচিত যে আমরা সেই ছবিগুলোর সঙ্গে কম্পেয়ারটা কিভাবে করব। যেখানে শাহরুখ খানের লাস্ট ছবিটা যেটা সে নিজে প্রডিউস করেছে, সেই ছবিটার একটা ড্রেসের খরচ করেছে ইন্ডিয়ান 1 কোটি রুপি। ইন্ডিয়ান 1 কোটি রুপি শাহরুখ খানের নিজের ছবি, কোটি রুপি দিয়ে কিন্তু আমরা একটা ছবি তৈরি করতে পারছি না। তো সেই জায়গায় যদি আমরা ওই ছবিগুলোর সঙ্গে আমরা যদি কম্পেয়ার করি তাহলে তো এটা মানে বোকার সঙ্গে। তবে হ্যাঁ, কম্পেয়ার আমরা করতে পারতাম। ওই যে বললাম না যে ইন্ডিয়ান গভর্নমেন্ট তার ছবিকে বিদেশে রপ্তানি করার যে সুদূর প্রসারী চিন্তা ভাবনা নিয়ে কাজ করেছে, সেই কাজটা যদি আমাদের শুরু থেকে যদি করে আসতো, 40 বছর আগে থেকে যদি আমরা করে আসতাম, তাহলে কিন্তু আজকে আমাদের বাইরে কিন্তু একটা মার্কেট তৈরি হতো। এবং বাইরের মার্কেট যদি হতো, একটা লোক যদি 10 পাউন্ড দিয়ে যদি আমার ছবিটা দেখতো, 10 পাউন্ডের দাম হলো যে আমাদের প্রায় 2000 টাকার কাছাকাছি, 2-3 হাজারের মতো এরকম। তো সেই মানে ডলার দিয়ে যদি সে দেখতো, তাহলে হয়তোবা আমরা কিছুটা হলো তাদের সঙ্গে কিন্তু এই মানে কমার্শিয়ালি আমরা মানে তাদের সঙ্গে কম্পেয়ার কিন্তু করতে পারি। চলচ্চিত্র